আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উৎপাদিত পণ্য রপ্তানিতে সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্ব। করোনা মৃত্যু নতুন রেকর্ড, একদিনে 112, শনাক্ত 4000-এরও বেশি, সুস্থ 6364। লকডাউন বাড়ালো 28 এপ্রিল পর্যন্ত, ঈদের আগে শিথিল হতে পারে, বললেন ওবায়দুল কাদের। কড়াকড়ির মধ্যে বাইরে আসতে অজুহাতের শেষ নেই, কাঁচা বাজারে বেপরোয়া উপস্থিতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লিতে 1 সপ্তাহের টানা কারফিউ। দেশকে এগিয়ে নিতে কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর পাশাপাশি শিল্পের দিকেও সরকারের বিশেষ নজর রয়েছে। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষণে তিনি বলেন, উৎপাদিত পণ্য বাজারজাত সহ রপ্তানি করতেও সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আগে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক কৃষানীদের শুভেচ্ছা জানান। শ্রদ্ধার সাথে স্মরণ করেন কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখন থেকে দেশের কৃষকদের আর কোনো কষ্ট থাকেনি, কারণ আওয়ামী লীগ তাদের কল্যাণে যথাযথ ব্যবস্থা নিয়েছে। কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষি ব্যাংকের মাধ্যমে তাদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। সারের দাম, যা বিএনপি সরকার আমলে 90 টাকা ছিল, তা আজ 12 টাকা আমরা নামিয়ে এনেছি। কৃষি আধুনিকায়নে জাতির পিতার লক্ষ্যের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সরকার উন্নত মানের বীজ সরবরাহের পাশাপাশি প্রতিটি কৃষি উপকরণ কৃষকদের হাতে পৌঁছে দিতে ব্যবস্থা নিচ্ছে, সেচ কাজে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে। আজকে গবেষণার ফলে আরো নতুন নতুন ধরনের ফসল উৎপাদন, তৈরি তরকারি, ফল, মূল এবং দানাদার খাদ্যশস্য থেকে শুরু করে সব ধরনের পণ্য যেন উৎপাদন হতে পারে, তার জন্য ব্যাপক হারে গবেষণা হচ্ছে এবং উন্নত মানের বীজ আমরা সরবরাহ করছি। প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তার জন্য সরকার দাম নির্দিষ্ট করে দিয়েছে। কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং কৃষি অর্থনীতির সাথে সাথে আমরা শিল্প দিকে বিশেষ নজর দিয়েছি, কারণ উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা এবং দেশে বিদেশে পণ্য যেন আমরা রপ্তানি করতে পারি তার ব্যবস্থা করে কৃষকের সব ধরনের সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। করোনা মহামারীর মধ্যে কৃষকের ধান কাটার সমস্যা দূর করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এর প্রতিদিনই বাড়ছে মৃত্যু, আজও নতুন রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছে 112 জন। এরই মধ্যে হাসপাতালে 108 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনার মৃতের সংখ্যা দাঁড়ালো 10,497। এদিকে শনাক্ত হয়েছে একদিনে 4,271 কোভিড রোগী, আর নতুন করে সুস্থ হয়েছে 6,364 জন। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা, রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 408তম দিনে 24,152 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 4,271 জনের। এ নিয়ে মোট শনাক্ত 7,23,221। একদিনের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড 112। মৃতের সংখ্যা বেড়ে 10,497। নতুন 6,364 জন সহ এ পর্যন্ত সুস্থ 6,21,300 জন। 24 ঘন্টায় হাসপাতালেই মারা গেছেন 108 জন। ঢাকা বিভাগে 71 ও চট্টগ্রামে 19 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ 75 ও নারী 37। এদের মধ্যে 64 জনই ষাটোর্ধ্ব।
পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 17.68%। এ পর্যন্ত শনাক্ত 13.92। সুস্থতার হার বেড়ে 85.91 ও মৃত্যু 1.45%। 24 ঘন্টায় আইসোলেশনে 800 ও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 2164। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 51,94,219। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে নন কোভিড রোগীদের চিকিৎসায়। বিভিন্ন হাসপাতাল ঘুরতে হচ্ছে সেবার প্রত্যাশায়। এমন পরিস্থিতিতে ঝুঁকি বাড়ছে দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্তদের। জনবল সংকট কোভিড নন কোভিড রোগীদের সেবা নিশ্চিত করাকে চ্যালেঞ্জিং বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী আসেন এই প্রতিষ্ঠানে। করোনা সংক্রমণের বিপুল বিস্তারে ভোগান্তি বেড়েছে নন কোভিড রোগীদের। হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগও নতুন নয়। ক্যান্সার, হৃদরোগ, কিডনি সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী জটিল রোগ ছাড়াও দুর্ঘটনায় আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে এসে পড়ছেন বিড়ম্বনায়। মাথা প্লাস্টিক সার্জারি করাবো তো, ওই ডায়াবেটিস পরীক্ষা আর আরেকটা ওই টেস্টের জন্য আমরা অপেক্ষায় আছি। অনেক ডেঞ্জারাস অবস্থা এবং হিউজ পরিমাণ ব্লাডিং হয়েছে। যেখানে বসে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে পার্শ্ববর্তী একটা হসপিটালে নিয়েছিলাম, ওখান থেকে এখানে ট্রান্সফার করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট 2 ও বার্ন ইউনিট কোভিড ডেডিকেটেড। 7 শতাধিক শয্যার মধ্যে কোভিড রোগী 650-র বেশি। জনবল সংকট সহ নানা প্রতিকূলতায় কোভিড ও নন কোভিড রোগীদের চিকিৎসা চ্যালেঞ্জের মুখে। শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, সারা দেশের সব হাসপাতালের চিত্র একই রকম। কৌশলগত পদ্ধতি ব্যবহার করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার কথা জানালেন হাসপাতাল পরিচালক। আমরা তাকে বলছি যে আপনি 6 সপ্তাহ 3 সপ্তাহ পরে যখন আপনার অপারেশন দরকার বা এই জিনিসটা তখন দরকার সেই সময় আসেন, নেগেটিভ হয়ে আমাদের এখানে আসবেন, আমরা অল্প সময়ের ভিতরে আপনার চিকিৎসা দিয়ে আবার ছেড়ে দেবো। তো এই কিছু কিছু টেকনিক আমরা বা স্ট্র্যাটেজি মেনটেন করছি সো দ্যাট ওদের ভিতরে সংক্রমিত কম থাকে এবং আমরাও পুরো সার্ভিসটা দিতে পারি। নমুনা পরীক্ষার জন্য ভিড় বাড়ছে ল্যাবগুলোতে, যাদের একটি অংশ এসেছেন হাসপাতালে ভর্তি সহ চিকিৎসার প্রয়োজনে। কারো সিজারের জন্য, কারো বাচ্চার জন্য, কারো আসতে তখনই টেস্টটা করতে আসে এখানে। হাসপাতালের ভর্তির জন্য রোগীরা এখানে আসতেছে, আর ক্যান্সারে যারা কেমো দিবে তারা আসতেছে, আর যারা আক্রান্ত হয়েছে অনলাইনে যারা সুযোগ পায় তারা এখানে আসতেছে। জরুরি প্রয়োজন না হলে হাসপাতালে না গিয়ে টেলিমেডিসিন বা অন্য উপায়ে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দীর্ঘমেয়াদী যেসব রোগ, ডায়াবেটিস বলেন, হাইপারটেনশন বলেন, এসব রোগী যারা আছেন তারা যদি আপনাদের ইমার্জেন্সি না হয়ে থাকে, এই সময়টাতে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ডাক্তার আছে, টেলিমেডিসিন সার্ভিস অথবা টেলিকমিউনিকেশন সার্ভিস, এর মাধ্যমে কিন্তু আপনি সেবাটা পেতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে না চললে মহামারী দীর্ঘস্থায়ী হবে বলছেন বিশেষজ্ঞরা। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা। এদিকে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক সভায় লকডাউন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভা থেকে চলমান লকডাউনের মেয়াদ 28 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত আসে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান তথ্য কর্মকর্তা। 21 এপ্রিল পর্যন্ত আগেরটাই বলবৎ ছিল, এখন 22 এপ্রিল থেকে 7 দিন হবে, 22 তারিখ থেকে। শর্ত আগেরগুলোই থাকবে, তবে বিস্তারিত প্রজ্ঞাপনটা এখনো হয়নি। এটা হয়ে গেলেই আমরা মিডিয়াতে সরবরাহ করব। এদিকে ঈদের আগে লকডাউন শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য শিথিল করা হতে পারে, এভাবে চিন্তা ভাবনা করছে। কাজেই সবাইকে আমি মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গত 14 এপ্রিল থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউনের 6ষ্ঠ দিনে রাজধানী জুড়ে ছিল বিধিনিষেধ ভাঙার প্রতিযোগিতা। কড়াকড়ির মধ্যেও বাইরে আসতে অজুহাতের শেষ নেই মানুষের।
অনেকে বের হয়েছেন ব্যক্তিগত গাড়ির সুবিধা নিয়ে। কাঁচা বাজারগুলোতে ছিল মানুষের বেপরোয়া উপস্থিতি। রাজধানী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। এই অ্যাম্বুলেন্সে কোনো রোগী বহন করা হচ্ছে না, তবে দূর থেকে এটা বোঝা অসম্ভব। পুলিশের তল্লাশিতে বের হলো প্রকৃত চিত্র। রোগী সেবার নামে এই অ্যাম্বুলেন্সে পরিবহন হচ্ছে ব্যক্তিগত মালামাল। স্যার এখন তো রুগী নেই স্যার। না স্যার, এটা নিয়ম মাইনা হচ্ছে না, কিন্তু এখন যানবাহন পাওয়া যায় না এই হিসাবে আর কি আমাদের নিজস্ব। পুলিশের ভাষ্য, মানুষ অনেক বেশি বেপরোয়া, নিজ স্বার্থে অহরহ নিয়ম ভাঙছে। জানেন যে অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী বহন এবং লাশ বহন করার জন্য অ্যাম্বুলেন্সের বিআরটিএ পারমিট দিয়েছে বা এভাবে চলে, কিন্তু তার কিন্তু ওই কোনো মালামাল বা পণ্য বহন করার এখতিয়ার তার নেই। লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীতে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদকালে দিচ্ছে ঠুনকো অজুহাত। সিএনজি ও রিকশার দাপট রাজধানীর সড়ক জুড়ে। কেউ কেউ জরুরি প্রয়োজনে বাইরে আসলেও তুচ্ছ অজুহাত অনেকের। আমগো দুঃখটাকে দেখবো, আমগোরে তো কেউ চাইরা না পয়সা দেই পর্যন্ত সাহায্য করলাম। খাইতে পারি না, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারি না। এত যদি কষ্ট দেন আপনারা, তাহলে আমরা কই যাবো? কোন চোখের সামনে বাবা মা মারা যেতেছে, না খাইয়া সন্তান মারা যেতেছে, এগুলো তো সহ্য করা যায় না। মিরপুর এলাকায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ডিম ও দুধ বিক্রি হচ্ছে, তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। আগে একটু বাজার না ছিল, সাইট হয়েছে। পাবলিক শুনতেছে না, যে বলছে কোম্পানি 3 ফিট দূরত্ব থাকি আপনারা মানি করেন, কিন্তু পাবলিক হুমড়ি খাইয়া পড়তেছে। কাঁচা বাজারের ভেতরের অবস্থা একই রকম, বিধি মানছে না কেউই। ভ্রাম্যমাণ আদালত থাকলেও সামলানো যাচ্ছে না বলছেন অনেকেই। শতকরার মধ্যে 80 জনই মনে করেন যে স্বাস্থ্যবিধি মাইনা চলতেছে না। রোদে হ্যাঁ মাছ ফিরে মাছ ডয়ারে আছে আমার, এই যে মাছ ডয়ার। যারা স্বাস্থ্যবিধি মেনে বাজারে এসেছেন তারাও অনেক সময় বিপাকে পড়ছেন। আমাদের সবারই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত একান্তভাবে, কারণ এটা তো জীবন নিয়ে খেলা। কিছু কিছু লোকের মুখে মাস্ক এখনো কম, যেটা স্বাস্থ্য সচেতনতা যেটা, সেটা এখনো আমাদের লোকজনের মধ্যে কম আছে। দিন গড়াচ্ছে আর বিধিনিষেধের প্রতি মানুষের উদাসীনতা বাড়ছে। সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে আইন প্রয়োগের পাশাপাশি দরকার জনগণের সচেতনতা। বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন। এই লকডাউনে যেমন রাস্তাঘাটে চলাচলের উপর বিধিনিষেধ রয়েছে, ঠিক তেমনিভাবে বাজারে মানুষের কেনাকাটার একটা নিয়ম মেনে চলার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। কিন্তু এই বাজার দেখে বোঝবার কোনো উপায় নেই যে দেশে কোনো লকডাউন চলছে এবং মহামারীর মতো প্রাণঘাতী একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি এরকম উদাসীনতা থাকলে আসলে কোনোভাবেই এই করোনা থেকে জয় হওয়া সম্ভব নয়। মোহাম্মদ নুরনবী, একুশে টেলিভিশন, মিরপুর, ঢাকা। ইচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ধর্ম অবমাননা ও হত্যার হুমকির মামলায় হেফাজতের মামুনুল 7 দিনের রিমান্ডে। করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ বিএনপির। হেফাজত নেতাদের মুক্তির দাবি। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। ধর্ম অবমাননা ও হত্যার হুমকির মামলায় পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। দীপু শিকদারের রিপোর্ট। ডিবি কার্যালয় থেকে করা পাহারায় সিএমএম আদালতে হাজির করা হয় হেফাজত নেতা মামুনুল হককে। প্রায় আধ ঘন্টা শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য মামুনুল হককে 7 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। আবারও কড়া পাহারায় মামুনুলকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে এই রিমান্ড প্রয়োজন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই ঘটনায় আরও কারা কারা সম্পৃক্ত আছে, জড়িত আছে, এবং যে পলাতক আসামি যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, শনাক্ত করতে হবে। এই জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই জন্য আদালত সন্তুষ্ট হয়ে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তবে রিমান্ড আদেশ সঠিক হয়নি বলে জানান আসামি পক্ষের আইনজীবী। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং সব কয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা, এইরকম একটি মামলায় মামুনুল
হক সাহেবকে 7 দিনের রিমান্ড যুক্ত নয়। রোববার মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার অধিকার মামুনুল হককে কে দিয়েছে, এমন প্রশ্ন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি কথা বলেন। মামুনুল হক যে কর্মকাণ্ড সাম্প্রতিক সময়ে করেছে এবং 2013 সালে হেফাজতের তাণ্ডবের সময় যেভাবে নেতৃত্ব দিয়েছে, এগুলো দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ এবং ইসলামের জন্য হুমকিস্বরূপ। হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঠোঁট নাড়াতেন সেটা সে অভিনয় করে দেখিয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যঙ্গ করেছে। এই অধিকার তাকে কে দিয়েছে? এটা যদি অন্য কোনো লোক করত, তাহলে হেফাজতের নেতারা আর যারা মামুলকদের কথায় রাস্তায় নামে তারা কি করত? অবহেলা, ভুল সিদ্ধান্ত আর দুর্নীতির কারণে করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, লকডাউন সঠিকভাবে কার্যকর না করায় বেড়েছে করোনার প্রকোপ। একই সঙ্গে দলীয় নেতাকর্মী সহ গ্রেপ্তার করা হেফাজত নেতাদেরও মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বলেন, কোনো রকম প্রস্তুতি ছাড়া লকডাউন দিয়ে খেটে খাওয়া মানুষদের বিপদে ফেলেছে সরকার। লকডাউন ঘোষণা বিলম্ব করা, লকডাউন ঘোষণা করার পরেও কার্যকর করতে না পারা, অন্যদিকে হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড, আইসিইউ, অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটরের ব্যবস্থা না করার কারণে সংক্রমিত রোগীর চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের সুযোগ কাজে লাগিয়ে সরকার বিএনপি নেতাদের পাশাপাশি হেফাজত নেতাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার বন্ধ করে তাদের মুক্তির দাবি করেন তিনি। এই লকডাউনের সুযোগ নিয়ে আমি এর আগেও বলেছি যে একটা ক্র্যাকডাউন করা হয়। সেই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে আজকে একদিকে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিকে ধর্মীয় নেতা যারা এবং যারা আলেম উলামা আছেন তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এই ধরনের ধর্মীয় নেতাদেরকে এইভাবে অপমান করা, তাদেরকে এইভাবে হয়রানি করা, এতে এদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই সমস্ত মামলা মোকদ্দমা তুলে ফেলা হোক, ধর্মীয় যারা নেতা আছেন, আলেম উলামা আছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করা হোক। পর্যাপ্ত পরিমাণে করোনার টিকা সংগ্রহ করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। কোনো কৌশল না থাকার কারণে আজ টিকা প্রাপ্তিও অনিশ্চিত হয়ে পড়েছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা রোগীদের জন্য দেশের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে। সকাল থেকেই রোগী ভর্তির জন্য আসছেন ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে। হাসপাতালটিতে 1000 শয্যায় কোভিড রোগীর জরুরি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে আইসিইউ বেড 212টি, এইচডিইউ বেড 250, কোভিড আইসোলেটেড রুম 438টি, রয়েছে 50 শয্যার ইমার্জেন্সি বেড। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাইফ্লো নাজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সহ সব ব্যবস্থা নিয়ে রোগীর সেবা দিতে প্রস্তুত হাসপাতালটি। কোভিড শনাক্ত বা উপসর্গ আছে এমন রোগীরা প্রথমে ট্রায়াজে প্রবেশের পর তাদের অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। করোনা সংক্রমণ রোধে সারা দেশে ষষ্ঠ দিনের মতো সর্বাত্মক লকডাউনে সড়কে যান চলাচল বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেশি। এদিকে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা, দোকানপাট খোলা রাখা ও আইন অমান্য করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনে আয় রোজগার কমে যাওয়ায় বিপাকে ভ্যান, রিকশা চালকরা ও নিম্ন আয়ের মানুষরা। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। চট্টগ্রামে গত কয়েকদিনের তুলনায় নগরীতে বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও রিকশা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করছে ট্রাফিক পুলিশ। সিলেটে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে যান ও পথচারী চলাচল নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ। স্বাস্থ্যবিধি মানতে নগরের বিভিন্ন সড়কে মাইকিং করছে জেলা প্রশাসন।
এদিকে রংপুরে প্রধান প্রধান সড়কে যান চলাচল কম করছে। নগরীর 18টি স্থানে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কাঁচাবাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। রাজশাহীতে সকাল থেকেই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি। মহানগরীর প্রধান সড়কগুলোর পাশাপাশি পাড়া মহল্লায় প্রবেশমুখের সড়কেও ছিল পুলিশের উপস্থিতি। স্বাস্থ্যবিধি না মানায় করা হচ্ছে জরিমানা। ময়মনসিংহে শপিং মল, বিপণী বিতান ও দোকানপাট বন্ধ রয়েছে। র্যাব ও পুলিশের টহল থাকলেও কাঁচাবাজার এবং হাটবাজারগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। বরিশালে প্রশাসনের কঠোর অবস্থানের পরও নগরীতে রিকশাসহ যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। কিছু দোকানপাট খোলা রয়েছে, হাটবাজারগুলোতে বেড়েছে মানুষের ভিড়। খুলনায় কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা রয়েছে। লকডাউন ও রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে হিলিতে কাঁচাবাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এদিকে লকডাউনে আয় রোজগার কমে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। লকডাউনে ব্যবসা অর্ধেকের নিচে নেমে গেছে পুরান ঢাকার বেগম বাজার, মৌলভীবাজারে ইফতার বাজারে। লকডাউনকে স্বাগত জানালেও এমন পরিস্থিতি বেশি সময় চললে আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মেহেদী হাসানের রিপোর্ট। বেগম বাজার পুরান ঢাকার এই অংশে স্বাভাবিক সময়ে ইফতারের আগে তিল ধারণের জায়গা থাকে না, তবে লকডাউনের কারণে এখন ভিন্ন চিত্র। দোকানিরা বলছেন কেনাবেচা যা হচ্ছে তাতে কর্মচারীদের বেতন দেয়াই দায় হবে। নর্মাল সময় তো ভালো বেচা কিনা হয়, এখন তো 10 ভাগের 1 ভাগও না। শ্রমিক যেহেতু আটকে পড়ে গেছে, শ্রমিক যেহেতু আছে, তাদের তো খাওয়া পড়াশোনা দরকার আছে, যে জন্য আমরা কোন রকম চালাইতেছি। লকডাউন আরো 1 সপ্তাহ বাড়ানোয় বিপদ আরো বাড়লো বলছেন এখানকার ব্যবসায়ীরা। মুসিবতে পড়ে গেলাম লকডাউন বাড়াইলে, আমরা এই রাস্তায় দোকানদারি করি, আমরা কেমনে কি করব? এই স্টাফের বেতন এগুলা কিভাবে চলবো? ওরা এখন এক হিসাবে দানার মুখী। এই এলাকার অধিকাংশ বাসিন্দাই ব্যবসায়ী, কিন্তু ব্যবসা মন্দ, তাই কিনছেন না আগের মতো ইফতার সামগ্রী। বর্তমানে তো কামাই রুজি থাকতে হবে, তো কামাই রুজি তো নেই। এই মনে করেন লকডাউনে একেবারে সম্পূর্ণ সবাইকে নিঃস্ব করে দিছে। তারপরও যেটুক সমর্থর মধ্যে আছে চেষ্টা করে। করোনা বিদায় হয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা তাদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত পুরাতন কুয়ায় পড়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 2 ভাই মারা গেছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জানান, ভোরে দবরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের হাবিবুর রহমান বাথরুম থেকে ফেরার সময় স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে যায়। এ সময় তার ভাই হাসান আলী ও প্রতিবেশী মিন্টু মিয়া তাকে উদ্ধারের জন্য কুয়ায় নামলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়। ময়মনসিংহের টর্নেডোতে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে নগরীর মাসকান্দা, পলাশপুর ও কেওয়াটকালী সহ বিভিন্ন এলাকায় ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি, উপড়ে গেছে গাছপালা ও ঘরবাড়ি। ফলে গত রাত 2:30টার পর থেকে এখন পর্যন্ত ব্রাহ্মপল্লী, বাগমারা, পাদ্রি মিশন রোড সহ নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। সময় হয়েছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হুমকির মুখে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প, টিকে থাকতে হিমশিম খাচ্ছে জড়িতরা। মস্কো প্রাগ সম্পর্কে টানাপোড়েন, এবার 20 কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্পে এখন হুমকির মুখে। করোনার প্রভাব ও প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন টিকে থাকতে হিমশিম খাচ্ছে এর সাথে জড়িতরা। কারখানা মালিকরা জানিয়েছেন, করোনার প্রভাবে গত বছর তাদের ব্যবসা ভালো যায়নি। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে প্রস্তুতি নিলেও আবারও লকডাউনের কারণে এই শিল্পের সাথে জড়িতরা এখন অনিশ্চয়তা দিন কাটাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 1963 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা শিল্পের সূচনা। প্রতি বছর রোজার শুরু থেকে কোরবানির ঈদ পর্যন্ত সময়টায় জেলার পাদুকা কারখানাগুলো হয়ে ওঠে কর্মচঞ্চল। সংশ্লিষ্টরা জানান, গেল বছরও করোনার প্রভাবে ব্যবসা ভালো যায়নি। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও নতুন করে লকডাউন দেয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে তারা।
বর্তমানে কারখানা চালু থাকলেও লকডাউনের জন্য বন্ধ রয়েছে দোকান ও শোরুমগুলো। জুতা তৈরির সোল, ফোম, আঠাসহ সব ধরনের উপকরণের দামও বেড়েছে। এছাড়া পাইকার আসতে না পারায় উৎপাদিত জুতা অবিকৃত রয়ে যাচ্ছে। মাত্র কয়েক বছর আগেও জেলায় 5 শতাধিক পাদুকা কারখানা থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে 50টিতে। এসব কারখানার মধ্যে 16টি অটোমেটিক মেশিন এবং বাকিগুলোতে হাতেই তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের জুতা। ভাবছিলাম এবছর ব্যবসা করে গত বছরের অভাবটা একটু কিছুটা কাটাম, কিন্তু এই বছর আমাদের এই অবস্থা। প্রোডাকশন হইতেছে না, মাল সামানের দাম বাইরে গেছে লকডাউনের কারণে, বিভিন্ন তাবার থেকে পাটিপত্র আইতে না। মনে করেন ওখান দিয়ে একটা সামনে একটা সিজন, আমরা তো ঠিক মতো কাজ না করতে পারি তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে কেমনি শুনুন, এমনি তো না মরতে দিব। আমরা তো কষ্ট পাইতেছি, কিন্তু কারখানা যদি একটু সবসময় খোলা থাকে শ্রমিকদের জন্য ভালো। একসময় প্রতিদিন 5 থেকে 7 কোটি টাকার ব্যবসা হলেও প্রতিনিয়তই তা কমছে বললেন এই ব্যবসায়ী নেতা। সিজন আগে অন্য সময় সুস্থ অবস্থায় 5-7 কোটি টাকা ডেইলি প্রতিদিন আমদানি হয়েছে, এই অবস্থায় ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা লকডাউনের কারণে বেশি পেছনে পড়তেছি। যদি সরকার আমাদের প্রতি সুদৃষ্টি রাখে, আশা করি এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্টরা তৎপর হবেন এমনটাই প্রত্যাশা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশে পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 346টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 126টির, কমেছে 152টির, আর অপরিবর্তিত ছিল 68টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 18 পয়েন্ট বেড়ে উঠে আসে 5349 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 697 কোটি 29 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 34 কোটি 52 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উৎপাদিত পণ্য রপ্তানিতে সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কৃষি ভিত্তিক অর্থনীতিতে গুরুত্ব। করোনায় নতুন রেকর্ড মৃত্যুর, একদিনে 112, শনাক্ত 4000-এরও বেশি, সুস্থ 6364। লকডাউন বাড়ল 28 এপ্রিল পর্যন্ত, ঈদের আগে শিথিল হতে পারে, বললেন ওবায়দুল কাদের। কড়াকড়ির মধ্যেও বাইরে আসতে অজুহাতের শেষ নেই, কাঁচা বাজারে বেপরোয়া উপস্থিতি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।